আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি কনকিডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি। মাধ্যমিকে তোমরা দারুণ রেজাল্ট করো, সেই কামনা করেই কিন্তু আমি আমার বাংলার একটা ছোট্ট ক্লাস নেব। এবং এই বাংলার ক্লাসে তোমাদের যেটা খুব ভয়ের ব্যাপার থাকে যে কি লিখবো, কিভাবে লিখবো, কতটা পারফর্ম করতে পারবো, কতটা নম্বর পাবো, আমি সেই সম্পর্কে আজকে একটু দু চার কথা বলবো। তো আমরা প্রথমে একেবারে সাজেস্টিভ বেসে যাব, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট 2025-এর মাধ্যমিকের জন্য, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট হবে। সেই সাজেশনগুলোর সাথে সাথে আমি তোমাকে দেখাবো তোমাদেরকে যে তোমরা কিভাবে সেটা লিখবে, কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়, সেই বিষয়টা কিন্তু আমি আলোচনা করব। ধরা যাক ছাত্ররা, তোমরা এই খাতা একটা তোমরা ইউজ করো মাধ্যমিকে। ধরো এইটাই মাধ্যমিকের খাতা, তোমরা এইভাবে মার্জিনটা দাও। তো দেখো, তোমাদের এই জিনিসগুলো একটু শিখতে হবে। দেখো, বাংলা সাহিত্য মানে কিন্তু সাহিত্য মানে একটা আর্ট, আর্টস থেকে কথাটা এসছে। তো দেখো, আর্টস তার মানে যদি হয় তাহলে এটা একটা শিল্প। তাহলে খাতাটাকে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, হাতের লেখা ভালো রাখতে হবে, বানান ভুল করা যাবে না, সাধুচলিতের মিশ্রণ করা যাবে না। এগুলো হলে কিন্তু নম্বর বেশি পাওয়া যায় না। তো আমরা সেইগুলোকে একটু একটু করে দেখাবো এবং সাজেস্টিভ মেথডেই যাব। ধরা যাক, আমি প্রথমে যেটাতে তোমাদের একটু ভয় থাকে, বাংলা সাহিত্যে ব্যাকরণ থাকে, যেমন কোনি থাকে। কোনি, কোনির সেই মন্ত্রটা মনে আছে তো? ফাইট কোনি ফাইট। দেখো, আমরাও কোনি, তোমরাও কোনি, তোমরা সবাই কোনি, তোমরা সবাই ফাইট করছো মাধ্যমিকের জন্য, পরবর্তীকালে আরো ফাইট করবে। তো আমি সেইখানে কিছু সাজেস্টিভ কিছু প্রশ্ন তোমাদের জন্য রাখবো। যেমন ধরো, আমি যদি প্রথম প্রশ্নটা রাখি, যে ক্ষিতীশের সেই বিখ্যাত উক্তি, ক্ষিতীশ সিংহের, যে তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, বক্তা কে, এরকম মন্তব্যের কারণ কি? এই যে দেখো, একটা প্রশ্ন ধরো এটা মাধ্যমিকে এলো, তাহলে ছাত্ররা তোমরা কিভাবে লিখবে, কিভাবে লিখবে তার পদ্ধতিটা আমি শিখিয়ে দিই। এখানে নম্বরের যে বিভাজনটা থাকবে, 1+4=5। তাহলে দেখো, ওই একের জন্য আমরা একটা আলাদা প্যারা করব। ধরা যাক তুমি একটা কোনো ইন্ডিকেটর দিয়ে একের একটা উত্তরটা তুমি লিখলে, তাহলে দেখো পরিষ্কার হচ্ছে প্যারাটা। এরপরে যদি আমরা 4-এর প্যারাটাতে যাই, তাহলে ধরো আরো একটা আমি ছোট্ট ইন্ডিকেটর দিয়ে আমি সেটাকে চিহ্নিত করে লিখব। দেখো আমি লিখছি, এইভাবে প্যারাটা কিন্তু খুব প্রমিনেন্ট হবে। এইবারে দেখো, এই লেখাটার দুটো অংশ আছে। এই যে বললাম যে আসল গর্বও জলে, আসল লজ্জাও জলে, এই জিনিসটা তোমরা দুটো প্যারাতে বুঝিয়ে দেবে। দেখো, দুটো প্যারাতে না বুঝিয়ে দিতে পারলে যে খুব সমস্যা হবে তা নয়, কিন্তু ওই যে বললাম, একটা আর্ট তো, একটা আর্টিস্টিক সেন্স থাকতে হবে। আমাকে যেটা প্রশ্নে বলা হলো টু দা পয়েন্ট করতে গেলে আমরা কি করব, একেবারে ডিটেল সুন্দর বর্ণনাটা দেবো। দেখো, ক্ষিতীশের চিন্তা ভাবনা কি ছিল তোমরা নিজেরাই জানো, যে কোনিকে সে যখন ওই মানে গঙ্গার বুকে যখন সাঁতার কাটছে, যখন আম নিয়ে বারুনির উৎসবে যখন সবাই মেতে উঠেছে, সেখান থেকে যখন তাকে তুলে আনা হচ্ছে, সেই সময় কিন্তু কোনির কতগুলো জিনিস কিন্তু খুব প্রত্যক্ষ করেছিলেন অ্যাজ এ শিক্ষক বা টিচার হিসেবে তিনি, এবং সেটাতে তিনি কিন্তু সফল হয়েছিলেন। কোনি খুব দোর্দণ্ড প্রতাপ, কোনি খুব শক্তিশালী একটি ছোট্ট মেয়ে। সে দারুণভাবে তার সঙ্গীদেরকে বলতে পারো যে মারধর করে, হচ্ছে তো গলা টিপে, হেনা তেনা নানাভাবে তার কাছ থেকে আম ছাড়িয়ে টাড়িয়ে, এই যে একটা দস্যিপনা, এই দস্যিপনাটা কিন্তু সেদিন ক্ষিতীশ সিংহ প্রত্যক্ষ করেছিলেন এবং ভেবেছিলেন যে এই মেয়েটিকে যদি আমি তুলে আনতে পারি, যদি উপযুক্ত প্রশিক্ষণ দিতে পারি, তাহলে কিন্তু এই মেয়েটি একদিন আমাদের দেশের দারুণ গর্ব হয়ে উঠবে এবং বেঙ্গলেও চান্স পেতে পারে, পুরস্কার পেতে পারে, অর্থাৎ প্রতিষ্ঠিত হতে পারে।
তাহলে দেখো লজ্জাটা জলে কেন? জলে সে সাঁতার দেবে, সময় মতো যদি সাঁতার না দিতে পারে, অর্থাৎ টাইমিংস করা যেটা, তাহলে কিন্তু তার নিকটতম যে প্রতিদ্বন্দ্বী তাকে সে হারাতে পারবে না। হারাতে যদি না পারে তাহলে তো তার লজ্জা, সে পুরস্কার পাবে না, প্রতিষ্ঠিত হবে না, তার মনের দুঃখ যন্ত্রণাটা প্রকাশ পাবে। আবার দেখো এই জিনিসটা বোঝানোর সাথে সাথে যদি আমি আলাদা একটা প্যারা করে লিখতে পারি তার গর্বটা কোথায়। দেখো তোমরা পড়েছো হিয়া মিত্র থেকে অমিয়া থেকে শুরু করে সবাই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাকে হিংসা করে, ঈর্ষা করে, এগুলো তোমরা সবই জেনে গেছো। ক্ষিতীশ সিংহের এখানেই বক্তব্য ছিল, যদি কোনি ঠিক পারফর্ম করে, যদি দারুণভাবে সে দক্ষ সাঁতারু হয়ে উঠতে পারে, ঠিক সময় মতো যদি সে সাঁতার কেটে জয়লাভ করতে পারে, তাহলে হিয়া কিংবা অমিয়া তাকে কিন্তু হারানো সম্ভব। আর যদি হারাতে পারে তাহলে তার মান সম্মান যশ প্রতিপত্তি প্রতিষ্ঠা সবই কিন্তু ঠিকঠাক থাকবে। তো সুতরাং আমরা কি করব, আমরা এই প্যারাটাতে পরের আরেকটা কিন্তু প্যারা জুড়ে দিতে পারি। প্যারাটা জুড়ে দিয়ে ধরো এইভাবে লিখলাম, তাহলে এখানে তুমি ভালো নম্বর পেতে পারো। আমার আরেকটা সাজেশন আছে, দেখো যখনই আমরা এই ধরনের লেখাগুলো লিখব, আমরা যদি একটু কোটেশন বা উদ্ধৃতি ব্যবহার করি খাতায়, তাহলে কিন্তু সেটা ফুল ক্রেডিট খুব ভালো হয়। ধরো যে কথাগুলো ক্ষিতীশের কথা, যে কথাগুলো তাকে উৎসাহিত করার জন্য তিনি বলেছেন, সেই কথাগুলোকে যদি আমরা উদ্ধৃতি চিহ্ন দিয়ে এখানে যদি আমরা বলে দিতে পারি এবং যদি সেটাকে আন্ডারলাইনও করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু জিনিসটা ভালো হবে। তাহলে সেখানে ফুল নম্বর বা ভালো নম্বর পাওয়া যাবে। তবে আমি বারবার বলবো, ওর মধ্যে বিশ্লেষণটাই কিন্তু আসল। বিশ্লেষণটা ভালো না হলে কিন্তু মাধ্যমিকে ভালো নম্বর আসবে না। ফলে তোমরা এই সাজেশনটার মধ্যে এই উদ্ধৃতি দিয়ে বিশ্লেষণ করে সুন্দর করে এটাকে লিখতে পারো। আমার দ্বিতীয় সাজেশন হচ্ছে, কোনি উপন্যাসে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে লেখো। দেখো ছাত্ররা, সংক্ষেপে চরিত্র লিখতে পারবো। তোমরা জানো যে 5 নম্বরের জন্য আমাদের 150টা শব্দ থাকে এবং প্লাস মাইনাস আমরা 10% করতে পারি, অর্থাৎ 10% মানে ধরো আমরা 10টা শব্দ মানে একটা বাক্য আমরা বেশি লিখতে পারি। তবে একটু আধটু বেশি কম হলে সেটা কোনো বিশেষ ধর্তব্যের মধ্যে আসে না, সেটা লিখবে তোমরা, কিন্তু চেষ্টা করবে যে শব্দ সংখ্যার মধ্যে মেপে লিখতে হবে, সেটা চেষ্টা করবে। তো দেখো এই যে আমরা চরিত্রগুলো লিখবো, আমরা চরিত্রগুলো কিন্তু একেবারে হেজিয়ে একটা ফ্ল্যাট করে লিখবো না। আমরা কেমন ভাবে লিখবো, আমরা পয়েন্টস দিয়ে দিয়ে লিখবো। ধরা যাক এইখানে আমি ক্ষিতীশ সিংহের চরিত্র লিখছি, ক্ষিতীশ সিংহের চরিত্র লিখতে গিয়ে কিন্তু আমি এখানে একটা পয়েন্টস দিলাম। আমি ধরো বললাম যে দক্ষ প্রশিক্ষক, তাহলে আমি এইখানে এরকম লিখবো, দক্ষ প্রশিক্ষক, কোলন দিলাম, আন্ডারলাইন করলাম, দিয়ে দেখো আমি এখান থেকে লিখছি দক্ষ প্রশিক্ষক। আমি বললাম ছাত্র দরদি, তাহলে কি হবে, আমি ঠিক এইভাবে লিখবো, ছাত্র দরদি, আন্ডারলাইন করলাম, দিয়ে দেখো লিখছি। ঠিক এইভাবে কিন্তু আমরা সাজিয়ে নেব। এইভাবে তার যতগুলো চরিত্রের বৈশিষ্ট্য থাকবে, ঠিক ওই বৈশিষ্ট্যগুলোই কিন্তু আমরা পয়েন্টস আউট করব এবং এইভাবেও লিখতে পারি। তোমরা পয়েন্টস আউট নাও করতে পারো, কিন্তু পয়েন্টস আউট করলে কি হয়, এক্সামিনাররা তারা দেখে কিন্তু বুঝতে পারবে, তাদের বেশি খাটাখাটনি করতে হবে না, দেখতেই পারবেন যে এই চরিত্রটার বৈশিষ্ট্য হচ্ছে এটা, তাদের সুবিধা হবে। দেখো নম্বর নিতে গেলে আমাকে কিন্তু খুশি করে, মানে তোমার যিনি পরীক্ষক তাকে খুশি করিয়ে কিন্তু নম্বরটা নিতে হবে। কিন্তু আরেকটা কথা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, যে আমি তার ওর লেখাটার মধ্যে কতটা সুন্দর করে বিশ্লেষণ করতে পারলাম, সেটাই কিন্তু আসল। এগুলো সব টেকনিক, এই টেকনিকগুলো ফলো করলে কিন্তু তোমরা ভালো নম্বর পাবে। কিন্তু তার সাথে সাথে আরো কিছু কিছু জিনিস আমি যেটা বলে দিলাম এক্ষুনি, যে বানান ভুল করা চলবে না, একই সাথে আমরা গুরুচণ্ডালী দোষ অর্থাৎ সাধুচলিতের যে মিশ্রণ সেটা করব না,
উদ্ধৃতি প্রয়োগ করব, সুন্দর করে বড় করে মার্জিন দেবো, তাহলে কিন্তু এই আর্টিস্টিক সেন্সটাও কিন্তু অ্যাপ্লাই হবে এবং সেখানে কিন্তু প্রত্যেক পরীক্ষক তোমাদের খাতা দেখে কিন্তু খুশি হবে। আমরা 3 নম্বর সাজেশনে চলে যাব। আমি একেবারে মাধ্যমিকের কিছু কিছু সাজেশন বলছি যেটা তোমাদের খুব উপকারে লাগবে। যেমন কোনি উপন্যাসে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল যে ক্লাব থেকে, সেই অভিযোগগুলো কি এবং কিভাবে ক্ষিতিশ সিংহ তার প্রতিবাদ করেছিলেন সেইগুলো। দেখো সেইগুলো তোমরা কিন্তু এইভাবে লিখতে পারো। তো সেইগুলো কিভাবে লিখবে? এইটা লিখতে গেলে কিন্তু আর একটা অন্যভাবে তোমরা লিখতে পারো। আমি আর একটা নতুন পদ্ধতি শেখাই। আমি এখানে লিখলাম যে ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে অভিযোগ। দেখো আমি এইটা আন্ডারলাইন করলাম। এইবারে অভিযোগগুলো কি কি, এই অভিযোগগুলো 1 2 3 4 5 6 করে আমি নোট করতে পারি অথবা তার ব্যাখ্যাও দিতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে ছাত্ররা 150টা শব্দ তার বেশি যেন খুব না হয়। আমি 10% কথা বলেছি, অর্থাৎ ওই 15টা শব্দ, অর্থাৎ একটা দুটো বাক্য, তার বেশি কিন্তু তোমরা করতে যাবে না। দেখো এখানে আমি ছোট ছোট ডট দিয়ে এক একটা করে পয়েন্টস লিখতে পারি, এরকম করে এগুলো লাইন ধরে নেবে। তারপরে দেখো ক্ষিতিশ সিংহের বিরুদ্ধে অভিযোগ একটা যেরকম পয়েন্টস হলো, একইভাবে কিন্তু আমরা এটাকে আরো এরকম করে লিখতে পারি যে ক্ষিতিশ সিংহের প্রতিবাদ। ক্ষিতিশ সিংহের প্রতিবাদ, দেখো আন্ডারলাইন করলাম, আমি ডট দিলাম, এক একটা করে প্রতিবাদ, তিনি কিভাবে প্রতিবাদ করেছিলেন আমি সেগুলো লিখলাম। তাহলে বুঝতে পারছো এইভাবে তোমাদের খাতাটা কিন্তু মেনটেন করতে হবে। অর্থাৎ ক্লাবের যে যে প্রতিবাদগুলো ছিল সেটাকে আমি একটা প্যারাতে লিখলাম এবং প্যারার উপরে দেখো একটা পয়েন্টস বা একটা এরকম একটা লাইন লিখে আমি আন্ডারলাইন করলাম। আবার দেখো ঠিক পরের প্যারাতে আমি সাজিয়ে লিখলাম যে সেই ওঠা অভিযোগগুলোর বিরুদ্ধে তিনি কি বলেছিলেন সেটাকে ক্লিয়ার করে দিলাম। তাহলে তোমরা এইভাবে সাজিয়ে লিখতে পারো। দেখো এর পরের প্রশ্ন আমি চলে যাব, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার এসেছে মাধ্যমিকে। লাইনটা তোমরা জানো, তখনই লীলাবতী হস্তক্ষেপ করে। লীলাবতীকে ক্ষিতিশ সিংহের স্ত্রী, খুব সুদক্ষ, খুব বুদ্ধিমতী, খুব পরিশ্রমী, এগুলো তোমরা সবই জানো। তো এই হস্তক্ষেপ করে, এভাবে প্রশ্নটা এরকম আসবে যে লীলাবতী কেন কোন বিষয়ে হস্তক্ষেপ করে, আর পরের একটা পার্ট থাকবে পরিস্থিতি কিভাবে বদলে গিয়েছিল। মার্কস ডিভিশন থাকবে 3 + 2 = 5। তাহলে দেখো 3 নম্বর আমি যেরকম আগে শিখিয়েছি তোমাদের, ঠিক এই রকম একটা ইন্ডিকেটর দেবে। ইন্ডিকেটর নানাভাবে হতে পারে, তুমি হ্যাশ চিহ্ন দিয়ে দিতে পারো, এরকম করতে পারো, এরকম করতে পারো, নানা রকম করতে পারো, হ্যাঁ এরকম করতে পারো। একটা কিছু দিলে কি হয়, তাহলে মাস্টারমশাইরা বা যারা এক্সামিনার তারা বুঝবেন যে পার্ট মার্কিং। দেখো পার্ট মার্কিং না হলে কিন্তু খুব সমস্যা। আমি যে বললাম যে এই প্রশ্নটার পার্ট মার্কিংটা 3 + 2, তাহলে 3-এর জন্য কিন্তু একটা প্যারা অর্থাৎ পার্ট, এই 3-এর ওপরে তোমাকে কিন্তু মাস্টারমশাইরা মার্কিং করবে। তুমি যদি একসাথে লেখো তাহলে কিন্তু মাস্টারমশাইরা বুঝতে পারবেন না, স্যারেরা বুঝতে পারবেন না, তাহলে কোথায় নাম্বারটা তিনি দেবেন? তাহলে তাকে পুরোটা পড়তে হবে, তখন সেটা সময় সাপেক্ষ, বিরক্তি হয়ে মানে আসবে তাদের মধ্যে, ফলে এইটা করতে যাবে না। দুটো পার্ট আলাদা করে দেবে, 3-এর একটা পার্ট সেখানে মূল্যায়ন করবেন তারা, আর কি 2-এর একটা পার্ট সেখানেও কিন্তু তারা মূল্যায়ন করবে। তাহলে ঠিক এইভাবে লিখবে। আর শুরুটা মানে ভূমিকা একটা অংশ দেবে, যে লীলাবতীর পরিচয়টা দেবে, যেটা আমি বললাম লীলাবতী ক্ষিতিশ সিংহের স্ত্রী, খুবই দক্ষ, পরিশ্রমী, খুবই বুদ্ধিমতী, কিভাবে তিনি কাজগুলো করেছিলেন, তার ইন্ট্রোডাকশন পার্টে কিন্তু তোমাদের এই ভূমিকা অংশটা থাকবে।
তো ভূমিকা অংশটা দেওয়ার পরে তারপরেই তোমরা চলে যাবে যে লীলাবতী কেন, কোন বিষয়ে, কিভাবে হস্তক্ষেপ করেছিল। তোমরা জানো তার একটা টেলারিং এর দোকান ছিল, তোমরা জানো তার নাম কি ছিল, সেগুলো দেবে। কিন্তু সেটা ভালো চলছিল না। কেন না, ক্ষিতিশ সিংহ সময় দিতে পারতেন না। তিনি তো একজন শিক্ষক, প্রশিক্ষক। তিনি কনিকে ওই উৎসবের দিন থেকে গঙ্গাবক্ষ থেকে তুলে নিয়ে আসার পরে তাকে নানাভাবে প্রশিক্ষিত করছেন। সেই প্রশিক্ষিত করার ফলে কিন্তু তার সময় ছিল অনেক কম। তাছাড়াও তার আরো বিতর্ক ইত্যাদি ইত্যাদি নানান জীবনের সমস্যা ছিল, যার জন্য দোকানের দিকে তার কিন্তু নজর খুব একটা দেওয়ার উপায় ছিল না। কিন্তু নজর না দিলে কি করে হবে, খেতে হবে তো, রুটি রুজি তো আসে ওখান থেকে। ফলে ওই অবস্থাতে যখন দোকানটা যখন দারুণভাবে লসে রান করা যেটাকে আমরা বলি সেটা করছিল, তখন কিন্তু সেই লীলাবতী খুব দক্ষভাবে তাকে সেই দোকানটাকে কিন্তু ধরেছিলেন। তারপরে তোমরা জানো কি কি পরিবর্তন করেছিল। গয়না বন্ধক দিয়ে দিয়েছিল নিজের। গয়না বন্ধক দেওয়ার পরে টেলারিং এর যে যারা ডিপ্লোমা কোর্স করেছে, যারা খুব দক্ষ, তাদেরকে নিয়ে এসে রেখেছিলেন। ছেলেদের বদলে মেয়েদের পোশাকের ব্যাপার ট্যাপার গুলো নিয়ে এসেছিলেন যাতে বেশি সেল হতে পারে। এই রকম যা যা পরিবর্তন আছে তোমরা সেই পরিবর্তনগুলো কিন্তু একটা প্যারাতে। আমরা চলে যাব পরের প্যারাতে। পরের প্যারাতে কি লিখবো? পরের প্যারাতে আমরা চলে যাব যে এর পরিবর্তনটা কি হলো। দেখো তোমরা সবাই পড়েছো কোনি, সেখানে দেখবে যে একেবারে শেষ লাইন একটা খুব মজার লাইন আছে যে প্রজাপতি ডানা মেলে উঠতে থাকলো। নামটা হয়েছিল প্রজাপতি, লীলাবতী চেঞ্জ করে দিয়েছিলেন। সেই ছোট্ট ঘরটাকে বড় করে ঘর নেওয়ার পরে তার যখন লাভ হলো, সেই লাভটা কিভাবে হয়েছিল, সেই লাভের ফলে আর কি কি পরিবর্তন করা হয়েছিল, সেগুলো সব লেখার পরে তোমরা একটা উপসংহার দেবে, যে উপসংহারটার মধ্যে কিন্তু কি থাকবে, একেবারে লীলাবতীর উপযোগিতাটা কোথায়। আজকে যদি লীলাবতী না খুব মানে খুব জোর সহকারে দারুণভাবে সেই টেলারিংটাকে না সাজাতেন, তাহলে কিন্তু রুটি রুজিটাই হয়তো বন্ধ হয়ে যেত। এই যে লীলাবতীর দক্ষতা, সেই দক্ষতাটা কিন্তু একটা দুটো বাক্যে দিয়ে তোমরা কিন্তু শেষ করবে। ফলে ছাত্ররা অনেক শুভেচ্ছা থাকলো। এর পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং আমরা আবার সাজেশনে আবার ফিরে আসব এবং আশা করি তোমরা আমার ক্লাসে সমৃদ্ধ হবে। সবাইকে শুভেচ্ছা জানালাম।